রিঙ্কু দেবীর ছেলে মনীষ একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল। সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রজেক্ট তৈরি করা এবং পরিবারকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সময় কাটানো, এগুলো তাদের কাছে খুব কমন ছিল। তবে এইবারে নদীতে বাঁধ দেওয়ার জন্য একটি প্রজেক্ট আসে। কাজটি প্রায় 2-3 বছরের। সেজন্য মনীষ তার স্ত্রী এবং মাকে নিয়ে গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। রিঙ্কু দেবী এবং তার বৌমা প্রেরণা এতদিন শহরেই বসবাস করে এসেছে। শহুরে জীবনে তারা অভ্যস্ত। গ্রামকে তারা নোংরা এবং কুসংস্কারের উৎস বলে মনে করে। এত বছর হয়ে গেল আমি শহরে কাটিয়ে এসেছি। আমার বিয়ের 6 মাস পর থেকেই আমি গ্রামের মুখ দেখিনি। শেষ বয়সে ছেলের জন্য আবার গ্রামে ফিরে যেতে হচ্ছে। মা, আপনি তো তবু এতদিন গ্রামে ছিলেন। আমার কথাটা একবার ভেবে দেখুন তো। আমি জীবনে গ্রামে থাকিনি। আমি তো শুনেছি ওখানে ভালো করে ইন্টারনেটও পাওয়া যায় না, আর বড় রেস্টুরেন্ট, শপিং মল, পার্ক, জিম এসব কিচ্ছু নেই। কি করে ওখানকার লাইফের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করব বলুন তো? আমিও তো সেটাই চিন্তা করছি বৌমা। আমরা না তো বিউটি পার্লারে যেতে পারবো, আর না কিটি পার্টিতে। সময় কাটবে কি করে সেই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। এভাবেই দুই শাশুড়ি বৌমা গ্রামে যাওয়ার আগেই গ্রামের জীবন নিয়ে খুবই চিন্তিত থাকেন। তখন মনীষ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় এবং সঙ্গে করে নিয়ে যায়। যাওয়ার পথে বড় রাস্তার ধারে তারা একটি শপিং মল দেখতে পায়, যা দেখে রিঙ্কু দেবী খুশি হয়ে বলেন, বৌমা দেখো দেখো, এখানে একটা শপিং মল আছে। যাক, অন্তত একটুখানি চিন্তা দূর হলো। এখন তো মনে হচ্ছে আমরা না খেতে পেয়ে আর মরে যাব না। শপিং মল আছে, ভালো করে কেনাকাটা করা যাবে। তাই তো দেখছি মা, একটা বিষয়ে নিশ্চিন্ত হওয়া গেল। গ্রামে তো সব রকম খাবার দাবার পাওয়া যায় না। অন্তত বাড়ি থেকে একবার করে বেরিয়ে কিছু খাবার কিনে বাড়ি ফিরতে পারবো। আচ্ছা মা, এখন এক কাজ করলে হয় না? চলুন না, নেমে গিয়ে কিছু খাবার দাবার কিনে ফেলি। বিশেষ করে কিছুটা সবজি নিয়ে নি। গিয়ে তো রান্না বান্না কিছু করতে হবে। হ্যাঁ ঠিক আছে, একটু বেশি করে সবজি নিয়ে নি, তাহলে আর ঝামেলা থাকবে না। দুই শাশুড়ি বৌমা শপিং মলে নেমে বেশি করে প্যাকেটের মধ্যে থাকা কাটা সবজি কিনে নেয় এবং সেগুলোকে গাড়িতে নিয়ে বোঝাই করে। তারপর বাড়ি ফিরে আসে। গ্রামে তাদের বাড়ির সামনে গাড়ি যখন দাঁড়ায়, তখন গাড়ি থেকে নেমে প্রেরণা গোবরের উপরে পা দিয়ে দেয়। ইস, কি নোংরা! রাস্তার মাঝে এভাবে গোবর পড়ে থাকে নাকি? এদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? নোংরা জিনিসগুলোকে পরিষ্কারও করতে পারে না। ছি 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 ছি! মা দেখুন না, চারিদিকে কত নোংরা পড়ে রয়েছে। কোথাও গোবর, আবার কোথাও কোথাও পচা সবজি। ছি, এখানকার মানুষ কি করে থাকে? এত গন্ধ বেরোচ্ছে, আমার তো দেখেই ভয় পাচ্ছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম বৌমা, গ্রামের পরিবেশ এরকম নোংরাই হয়। দেখো না, যারা মাঠে চাষ করে তারা কত নোংরা, গায়ে হাতে চারিদিকে মাটি লেগে। আর দেখো, সবাই খালি পায়ে চাষ করে, পশুপালন করে, এইসব করেই তো এদের দিন কাটে। এইসবের মাঝে এরা থাকে, তাহলে পরিষ্কার হবে কি করে বলো তো? আমি তো আর এমনি এমনি শহরে চলে যাইনি। এইসব কারণের জন্যই তোমার বাবার সঙ্গে ঝগড়া করে জোর করে শহরে গিয়ে উঠেছিলাম। প্রেরণা তার পায়ের গোবর ধোবার জন্য পাশের একটি কলে যায়। সে পা পরিষ্কার করছিল। তখনই গ্রামের এক বউ সেখানে আসে আর বলে, আরে তোমরা নতুন এসেছো বুঝি? আগে নিশ্চয়ই শহরে থাকতে। আমি ঠিকই ধরেছি, তোমাদের পোশাক সাজ দেখেই মনে হচ্ছে তোমরা শহরের মানুষ। আর তোমার পায়ে কি হয়েছে গো? তুমি কে? আর এভাবে আমার সঙ্গে এত কথা বলছো কেন? আমি কি তোমাকে চিনি নাকি? আরে বাবা, চেনোনি তো কি হয়েছে? 2 দিন থাকতে থাকতে সবকিছু চিনে যাবে। দাঁড়াও, আমি ভালো করে কল পাম্প করে দিচ্ছি, তুমি পাটা পরিষ্কার করে নাও। এই বলে টুম্পা কল পাম্প করে এবং প্রেরণা পা ধুয়ে নেয়। টুম্পা এক এক করে প্রেরণাকে সব কথা জিজ্ঞাসা করে এবং নিজের কথাও বলতে থাকে। তবে প্রেরণার এসব কিছু ভালো লাগছিল না। সে বিরক্ত হয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমার পা ধোয়া হয়ে গেছে, আমি এবার যাব। আরে বাবা, তোমরা তো সবে এসেছো, দাঁড়াও না। খাবার দাবার নিশ্চয় কিছুই নেই। চলো না, আমাদের বাড়ি চলো, একটু খেয়ে নেবে। তারপরে ধীরে সুস্থে সবকিছু গোছগাছ করবে। না না, তোমার কি মাথা খারাপ নাকি? আমি তোমাদের বাড়িতে খেতে যাব? নিজের অবস্থা দেখেছো? মনে হচ্ছে তো তুমি গরুর সঙ্গে একই ঘরে থাকো। সারা গায়ে গোবরের গন্ধ, আমার তো বমি উঠে আসছে। আরে এটা তো সকালবেলা গোয়াল ঘর পরিষ্কার করেছিলাম, তার গন্ধ। একটু পরেই চলে যাবে। আসলে আমাদের বাড়ির সামনে না আমরা সবজি চাষ করি, সেখান থেকে কাজ করতে করতে উঠে এসেছি, তাই গায়ে একটু ধুলো ময়লা লেগে আছে। এগুলো তো সাধারণ ব্যাপার। মাটির সঙ্গে থাকতে গেলে একটু তো মাটি গায়ে লাগতেই হবে, তাই না? ঠিক এমন সময় রিঙ্কু দেবী তার বৌমাকে ডেকে বলেন, আরে বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? তাড়াতাড়ি এসো, রোদে আমার স্কিনে ট্যান পড়ে যাচ্ছে। হ্যাঁ মা, যাচ্ছি।
প্রেরণা তার শাশুড়ির কাছে গিয়ে বলে, জানেন মা, ওই মেয়েটা কি বলছিল, বলে ওদের বাড়িতে নাকি আমাকে খাওয়াবে। একবার ভেবে দেখুন তো, ওদের ওই ঝুপড়ি ঝুপড়ি বাড়িগুলো, জানি না ওখানে কত নোংরা হবে। ওই মেয়েটার গা থেকে তো কেমন একটা গোবরের গন্ধও বের হচ্ছিল। আমি তো পরিষ্কার ভাবে বলে দিয়েছি আমি ওদের বাড়ি খেতে পারবো না। তুমি একদম ঠিক করেছো বৌমা, আমার কথা ভালো করে শোনো। এই গ্রামের মানুষদেরকে তুমি ভালো করে চেনো না, ওরা বেশি মাথায় উঠতে চাইবে, কিন্তু তুমি একদম ওদেরকে পাত্তা দেবে না, নিজের মতো করে থাকবে, বুঝেছো? অফকোর্স মা, আমি কি ওদের সাথে কথা বলতে যাচ্ছি নাকি? ওই মেয়েটাই তো জোর করে এসে আমার গায়ে পড়ে পড়ে কথা বলছিল, মাথা একবারে ধরিয়ে দিল আমার। এরপর প্রেরণা ঘরের ভেতরে গিয়ে শপিং মল থেকে নিয়ে আসে সবজিগুলোকে প্যাকেট থেকে কেটে রান্না করা শুরু করে। তারপর সারা পরিবার মিলে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা সবাই বসে বসে গল্প করছিল। এমন সময় টুম্পা এক ঝুড়ি টাটকা সবজি নিয়ে আসে আর প্রেরণাকে ডেকে বলে, কই গো শহরের বৌদি, একবার বেরিয়ে এসো, দেখো তোমাদের জন্য টাটকা টাটকা সবজি এনেছি, একেবারে বাগান থেকে তুলে আনলাম গো। ওই দেখুন মা, সে আবার এসেছে। এ তো মনে হয় এত সহজে পেছন ছাড়ার নয়। কি করা যায় বলুন তো? হাতে করে সবজি ঝুড়িয়ে এনেছে, চলো ওকে এমন কথা শোনাবো যে আর কোনোদিনও ও এরকম করার সাহস পাবে না। এই বলে দুই শাশুড়ি বৌমা টুম্পার কাছে গিয়ে বলে, এই, তোমাকে কে এসব আনতে বলেছে গো? আমরা কি তোমাকে বললাম যে আমাদের তোমার বাগানের সবজি দিয়ে যাও? যখন আমরা কিছু বলিনি তখন জোর করে এসব দিতে আসার মানেটা কি? এত গায়ে পড়ে কথা বলতে চাইছো কেন তুমি? তোমার কি মতলব বলো তো? কাকিমা, আপনিও না কি রকম ধরনের একটা কথা বলছেন। গ্রামের মানুষরা রোজ রোজ একে অপরকে সবজি দিয়ে থাকে। আপনারা নতুন এসেছেন, আপনাদের তো কোনো বাগানও নেই, তাই আমি ভাবলাম। দেখো, তোমাদের মতো গাইয়া মূর্খদের ভাবনা চিন্তা নিয়ে আমরা থাকি না। তুমি কি ভাবলে না ভাবলে সেটা নিজের কাছে রাখো। আর খবরদার, আমাদেরকে এসব নোংরা সবজি দিতে আসবে না। আমরা সবাই ফ্রেশ আর টাটকা সবজি খাই, সব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের মতো গোবরের মধ্যে বসবাস করা আমাদের অভ্যাস নেই। তোমরা নিজেরাও গোবরে থাকো আর সবজিগুলো গোবরে উৎপন্ন করো। ছি 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 ছি, আপনি সত্যি বলছেন? এসবগুলো গোবরে হয়েছে নাকি? আরে গোবরের সবজি হয়েছে তো কি হয়েছে? গোবর কি খারাপ জিনিস নাকি? গোবর তো এক ধরনের সার। সব থেকে বড় কথা হলো এটা একটা প্রাকৃতিক সার। এতে শরীরের কোনো রকমের ক্ষতি হয় না। শহরের বড় বড় দোকানের ওই ভেজাল জিনিসের থেকে এগুলো অনেক ভালো, একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি, টাটকা তাজা। আরে বাবা, তুমি তো দেখছি সত্যি সত্যি গায়ে পড়া মানুষ। তোমাকে তো তখন থেকে বলছি যে এগুলো আমার লাগবে না, তাও তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? যাও যাও, এখান থেকে যাও, গিয়ে নিজেরা খাও এসব। এখন যাও তো, আমরা এখন রেস্ট নেব। এই বলে রিঙ্কু দেবী প্রায় জোর করেই তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। টুম্পা বাড়ি ফিরে আসে এবং তার শাশুড়ি সরলা দেবী তাকে বলে, কি হলো বৌমা? নিশ্চয়ই ওরা তোমাকে আবার কিছু কথা শুনিয়েছে। আরে বাবা, আমি তো এসব শহরের মানুষদেরকে চিনি। এরা সব সময় আমাদেরকে অপমান করে আর ছোট চোখে দেখে। শুধু শুধু এদের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে কি লাভ বলো তো? মা, আমি খালি ওদেরকে আমার হাতের কয়েকটি সবজি খাওয়াবো বলে নিয়ে গিয়েছিলাম। জানেন তো, ওরা নাকি প্যাকেটের সবজি খায়। আচ্ছা, প্যাকেটের সবজি কি ভালো বলুন তো? আমরা যখন এসব 2-3 দিন রেখে দিই সেগুলো কেমন শুকনো হয়ে যায়। তাহলে দোকানের প্যাকেটে করে সবজি রাখা সেগুলো তো কত দিনের, সেগুলো কি খাওয়া ঠিক বলুন? বৌমা, তুমি ওদেরকে যতই বলো না কেন, ওরা তোমার কথা শুনবে না। ওরা নিজেদের খুব বেশি শিক্ষিত আর মডার্ন মনে করে। ছাড়ো, তুমি ওসব না দেখে নিজের কাজে মন দাও। সামনের মাসে তোমার পরীক্ষা, সে বিষয়ে খেয়াল আছে তোমার? হ্যাঁ মা, খেয়াল থাকবে না? সারা বছর ধরে আমি এত পড়াশোনা করেছি, আর পরীক্ষার সময় কি করে আমি সব ভুলে যাব? আমি জানি তুমি ভুলে যাবে না, কিন্তু তুমি সারাদিন সবজি চাষ নিয়ে পড়ে আছো, সেজন্যই তো আমার চিন্তা। মা, আমি তো সবজি চাষ নিয়ে রিসার্চ করছি, আর যেটা নিয়ে রিসার্চ করছি সেটা নিয়ে তো সারাদিন পড়ে থাকতেই হবে বলুন। ঠিক আছে, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। আমি ভালো রেজাল্ট এনে আপনার হাতে ধরিয়ে দেব, তখন আপনি আমাকে বলবেন। টুম্পার কথা শুনে সরলা দেবী হেসে ফেলে। গ্রামের মধ্যে প্রাকৃতিক পরিবেশে চাষবাস করা এবং মাটির সঙ্গে থাকা, এসব কিছু টুম্পার কোনো বাধ্যতা ছিল না। সবকিছুই সে নিজের ইচ্ছায় বেছে নিয়েছিল। সে ছোটবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল এবং ফার্মিং নিয়ে পিএইচডি করেছিল। তাই প্রাকৃতিক চাষীদের জীবন যেমন হয় সেও নিজেকে ঠিক সেভাবেই তৈরি করেছিল। এদিকে দেখতে দেখতে দিন কেটে যায়। একদিন রাতের ঘটনা। মা দেখুন না, শপিং মলের সবজির প্যাকেটগুলো কেমন একটা আঠালো ভাব। আমার মনে হয় সবজিগুলো খারাপ হয়ে গেছে, খুব বাজে গন্ধ বেরোচ্ছে। এখন কি করা যাবে বলুন তো? কি আর করা যাবে বৌমা, তুমি ওইগুলোই দেখে শুনে রান্না করো। আর হ্যাঁ, যেগুলো একদম খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দাও।
প্রেরণা সবজির প্যাকেটগুলো নিয়ে বাইরে ফেলে দেয়। টুম্পা সেগুলোকে দেখে এবং বুঝতে পেরে তাদের জন্য সবজি নিয়ে আসে, যা দেখে আবার রিঙ্কু দেবী তাকে অপমান করা শুরু করে। এমন সময় সরলা দেবী সেখানে এসে বলেন, এই যে অনেক হয়েছে, আর না, আপনারা যখন তখন আমার বৌমাকে এভাবে অপমান করবেন না। আর বৌমা, তোমাকেও তো আমি বারণ করেছিলাম না তুমি এদের সঙ্গে কথা বলবে না, কেন বারবার এসে অপমানিত হচ্ছে বলো তো? একবার দেখুন মা, এনারা কি সবজি খাচ্ছেন। আমি আজকে বাইরে এই প্যাকেটগুলো পেয়েছি, প্রত্যেকটা সবজি প্রিজারভেটিভ দিয়ে রাখা। এই ধরনের খাবার খেলে তো কয়েকদিন পর এনারা সবাই ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়বেন। টুম্পা বিভিন্ন প্যাকেটের খাবারের বিভিন্ন উপাদানগুলোকে পড়ে পড়ে তাদের গুণাগুণ বলতে থাকে। সবকিছু শুনে প্রেরণা এবং তার শাশুড়ি একটু অবাক হয়। তারা ভাবে যে গ্রামের মেয়ে কিভাবে এত সবকিছু জানে। তখনই সরলা দেবী টুম্পার ব্যাপারে তাদেরকে বলেন। সব শোনার পর প্রেরণা এবং রিঙ্কু দেবী দুজনেই খুব লজ্জিত হয়। আমায় ক্ষমা করে দাও টুম্পা, আমি ভেবেছিলাম তুমি হয়তো ইচ্ছা করে আমাদেরকে বিরক্ত করছো, কিন্তু তুমি যে সত্যি সত্যি আমাদের এত ভালো চাও তা আমি বুঝতে পারিনি। টুম্পা, তুমি তো অনেক শিক্ষিত, তাও তোমার মধ্যে কোনো অহংকার নেই। আর আমাকে দেখো, সাধারণ বিএ পাশ হয়ে আমি কত অহংকারের মধ্যে ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, তোমার ওই টাটকা সবজি ঝুড়ি আমাকে দিয়ে যাও। এবার থেকে কিন্তু আমি তোমার কাছ থেকেই সবজি নেব। এভাবেই দুই শাশুড়ি বৌমা টুম্পার কাছে ক্ষমা চায়। এরপর থেকে তারা টুম্পার কাছে কিচেন গার্ডেন করা শেখে, যার ফলে তারা নিজেরাই সবজি উৎপন্ন করে এবং ধীরে ধীরে গ্রামের পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নেয় এবং সবাই মিলে আনন্দে বসবাস করতে থাকে। রঙ্গিলা সম্পর্কে মানসীর বৌদি ছিল, আর তারা আজ দুজনেই একসঙ্গে ডেলিভারি হওয়ার জন্য হসপিটালে ভর্তি হয়েছিল। রঙ্গিলা তার স্বামী অলোকেশ ও শাশুড়ি মা হেমলতা দেবীর সঙ্গে ময়লাপুকুর গ্রামে বাস করত। আর রঙ্গিলার বাচ্চা হওয়ার খবর পেয়ে হেমলতা দেবীও সেখানে এসেছিল। এরপর বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় ও শেষে ডাক্তার এসে বলে, ক্ষমা করবেন হেমলতা দেবী, আমরা আপনার বৌমার মেয়েকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার মেয়ে মানসীর ছেলে এখন সুস্থ আছে, তা আপনি চাইলে দেখে আসতে পারেন। হ্যাঁ ডাক্তারবাবু, শুনেছি। আর তখন থেকে আমি আমার কান্না থামাতেই পারছি না। আমার বৌমার কত আশা ছিল, এখন ওর সব আশাতে জল পড়ে গেল। হেমলতা দেবী, আপনি কাঁদবেন না, নিজেকে শক্ত করুন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কি করব বলুন? যেটা ঈশ্বর চাইবে সেটাই তো আমাদেরকে মেনে নিতে হবে। এখন এখানে আমরাই বা কি করব বলুন? এখন আপনারা পারলে আপনার বৌমার কাছে যান আর ওকে বোঝান, তাহলে ও একটু হলেও মনে সান্ত্বনা পাবে। ডাক্তারবাবুর কথা শুনে হেমলতা দেবী তার বৌমার ওয়ার্ডের দিকে যায় এবং সেখানে গিয়ে তার বৌমা রঙ্গিলার অবস্থা দেখে তার মায়া লেগে যায়। কারণ রঙ্গিলা তখন সাধারণ অবস্থায় ছিল না, আর তার সন্তানকে হারিয়ে সে একেবারে পাথর হয়ে গিয়েছিল। কেউ তার কাছে এলে এমনকি সে কাউকে চিনতেও পারছিল না। এরপর হেমলতা দেবী তার মেয়ে ও বৌমাকে নিয়ে তাদের বাড়ি চলে আসে। এভাবেই কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। রঙ্গিলা এখনো সেই প্রথমের অবস্থাতেই ছিল। হেমলতা দেবী এবং অলোকেশ তাকে শত বুঝিয়েও কোনো লাভ হয়নি। তাই অলোকেশ রাগ দেখিয়ে বলে, আচ্ছা ঠিক আছে রঙিলা, তোমাকে আমাদের সঙ্গে কথা বলতে হবে না, আর আমরা এসে তোমাকে কথা বলার জন্য জোরও করব না। এই আমি চলে গেলাম, এখন তোমার যা ইচ্ছা তাই করো। বাবা অলোক, তুই বৌমার উপরে এরকম রাগ দেখাস না। ও একজন মা, আর সন্তান হারানোর কষ্টটা একমাত্র মাই বোঝে। হ্যাঁ মা, আমি সেটা বুঝি। সন্তান শুধু ওর একারই ছিল না, ও মারা যেতে আমারও কষ্ট হয়েছে, কিন্তু এখন নিজেকেও তো বাঁচাতে হবে বলো। এভাবে চললেও শরীর তো খারাপ হয়ে যাবে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই পাশের ঘর থেকে হেমলতা দেবীর মেয়ে মানসীর বাচ্চা কেঁদে ওঠে। তখন হেমলতা দেবী বলে, এই অলোক, তুই বৌমাকে বোঝা, আমি আবার সোনা পাখির কাছে যাচ্ছি। ওর মা এখানে নেই, ও হয়তো ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ মা, চলো, আমিও যাব। এখানে এই পাথরের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমারও ভালো লাগছে না। এই বলে তারা দুজনে তখন সেখান থেকে চলে যায়। তখন রঙ্গিলা বলে, হ্যাঁ যাও না, যাও, আমিও দেখব কতদিন তোমরা ছেলেকে আগলে রাখো। না, আর সহ্য করা যাচ্ছে না, আমাকে কিছু একটা করতেই হবে। যেভাবে আমি আমার বাচ্চা হারিয়ে কষ্টে আছি, কেউ আমার কষ্ট বুঝছে না, ঠিক একইভাবে আমি সকলকেই কষ্ট দেব, তাহলে তখন ওরাও বুঝবে। এভাবেই সেদিন রঙ্গিলা মনে মনে এক পরিকল্পনা করে নেয়।
ও সে তার ননদ অর্থাৎ মানসীর বাচ্চাকে চুরি করবে বলে ঠিক করে নেয় এবং সেদিন রাতেই সে সকলের চোখের আড়ালে মানসীর বাচ্চাকে চুরি করে নেয়। পরের দিন সকাল হতে না হতেই মানসী তার বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তখন, মা, আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না, এখন ওকে কে নিয়ে গেল কি জানি। এ তুই কি বলছিস? এত সকালে আবার কে বাচ্চাকে নিয়ে যাবে? তুই ভালো করে খাটের নিচে খুঁজেছিস তো? দেখ, আমার মনে হয় খাট থেকে নিচে পড়ে গিয়েছে। হ্যাঁ মা, আমি খুঁজেছি, আমি সব জায়গাতেই খুঁজেছি। এখন তো আমার মনে হচ্ছে আমার বাচ্চাকে কেউ চুরি করে নিয়েছে। আমি মনে হচ্ছে আমার বাচ্চাকে আর কখনোই ফিরে পাবো না। তুই কাঁদিস না রে মা, চল আমরা পুলিশের কাছে যাব। দেখবি পুলিশ নিশ্চয়ই তোর ছেলেকে তোর কাছে ফিরিয়ে দেবে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে রঙ্গিলা আসে ও সে বলে, না মা, আর মানসীর ছেলেকে খুঁজে লাভ নেই, ওকে আর খুঁজেও পাওয়া যাবে না। মানে আমি বলতে চাইছি যে ও তো এখন ছোট, ওকে পুলিশ কিভাবে খুঁজবে? আর যে চোর সে তো নিশ্চয়ই সব কিছু চিন্তা ভাবনা করেই করেছে। না, সে যাই হোক, আমি পুলিশের কাছে যাবই, আর ওই বাচ্চা চোরকে শাস্তি দেব, যাতে ও না দ্বিতীয়বার আর এরকম কাজ করে। এই বলে হেমলতা দেবী ও মানসী পুলিশের কাছে যায় ও সেখানে গিয়ে সমস্ত ঘটনা বলে। সব কিছু শুনে পুলিশও চিন্তায় পড়ে যায় ও তারা ব্যাপারটিকে সিরিয়াসলি নেয় ও তারা ইনভেস্টিগেশন করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন হেমলতা দেবীর এক প্রতিবেশী হাতে মিষ্টির বাক্স নিয়ে তাদের বাড়িতে আসে ও সে বলে, এই নিন হেমলতা দি মিষ্টি, আজ আমার নাতি হয়েছে, তাই মিষ্টি মুখ করুন। হ্যাঁ তাই নাকি? নাতি হয়েছে? এটা তো খুবই খুশির খবর। দিন দিন, আমায় বেশি করে মিষ্টি দিন, আর আমি সময় পেলে অবশ্যই আপনার নাতিকে দেখতে আসবো। ঠিক আছে, আমিও দেখছি কজন ওই ছেলের মুখ দেখতে পায়। আজ আমি রাতেই ওই বাচ্চাকে চুরি করে নেবো। হ্যাঁ হ্যাঁ, তখন আমার মতো ওদেরও খুশিতে জল পড়ে যাবে। কি হলো বৌমা, এদিকে এসো, তুমি মিষ্টি খাবে না? হ্যাঁ মা, উনি ওনার নাতির খুশিতে মিষ্টি দিতে এসেছেন, আর আমি না খেলে হয়? রঙ্গিলা সেদিন সকলের সামনে এভাবেই ভাব দেখাচ্ছিল, কিন্তু তার মনে আলাদাই পরিকল্পনা ছিল। এরপর সে তার পরিকল্পনা অনুযায়ী রাতের অন্ধকারে প্রতিবেশীটির বাড়িতে বাচ্চা চুরি করতে যায় ও সেখানে গিয়ে সে আলাদাই কিছু দেখতে পায়, কারণ সেখানে কোনোই বাচ্চা ছিল না, সেখানে পুলিশ বসেছিল। তখন, এই যে রঙিলা, তুমি বাচ্চা চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছো। হেমলতা দেবী, এই দেখুন আসল চোর, এই আপনার মেয়ের বাচ্চা চুরি করেছে। আমার সেদিনই এই রঙিলার উপরে সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না বলে কিছু বলতে পারিনি। তাহলে এখন দাঁড়িয়ে কি দেখছেন? ওই পাষাণ মহিলাটাকে ধরে নিয়ে যান আর কঠোর থেকে কঠোর শাস্তি দিন। হ্যাঁ, শাস্তি তো দেবই, কিন্তু তার আগে ও এরকম চুরি কেন করছে সেটা আগে জিজ্ঞাসা করতে হবে। এই রঙিলা, তুমি বলো, তুমি এরকম অন্যায় কাজ কেন করছিলে? পুলিশের কথা শুনে রঙ্গিলা তখন কোনো ভয় পায় না, বরং হাসতে থাকে ও সে তার পুরানো দিনের কথা বলতে থাকে। কয়েক বছর আগের ঘটনা, যখন মানসীর প্রথম বিয়ে হয়েছিল। এমনই একদিন রঙ্গিলা তার শাশুড়ি মা হেমলতা দেবীকে বলে, মা শুনছেন, আমার সকাল থেকেই বমি বমি পাচ্ছে আর মাথাটাও কেমন জানি ঘুরছে। সে কি বলছো বৌমা? তার মানে আজ আমাদের বাড়িতে দুটো খুশির খবর একসঙ্গেই ঘটলো? এই সবেমাত্র মানসী ফোন করেছিল, ও একই কথাই বলছিল। অভিনন্দন তোমাদেরকে, তোমরা মা হতে চলেছ। আমি আজ বলে দিচ্ছি, দেখবে তোমাদের দুজনেরই ছেলে হবে। কিন্তু মা, আমাদের তো মেয়েও হতে পারে, তাই না? আর মেয়ে হলেই বা কি ক্ষতি? ছেলে মেয়ে তো সমান। না, মোটেও সমান নয়। আমার চোখে ছেলে মেয়ে কখনোই সমান নয়। আমার এখন ছেলেই চাই, বুঝেছো? আর এটা কান খুলে শুনে নাও। হেমলতা দেবীর কথা শুনে রঙ্গিলা চিন্তায় পড়ে যায়, কারণ ওই বাড়িতে হেমলতা দেবীর কথা মতোই সব কিছু হতো। সে লোকজনের সামনে বৌমাকে ভালোবাসার অভিনয় করতো ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে রঙ্গিলাকে খুবই চাপে রাখত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে রঙ্গিলার গর্ভের সন্তানকে নিয়ে চিন্তাও বাড়তে থাকে, কারণ সে ভালোভাবেই জানতো যে তার মেয়ে হলে তার শাশুড়ি মা কোনো মতেই সেটাকে মেনে নেবে না। আর আসলেও তাই হয়েছিল। রঙ্গিলা সেদিন মৃত বাচ্চা হয়েছিল না, সেদিন রঙ্গিলা জীবিত সন্তানই হয়েছিল। তখন, এই যে ডাক্তারবাবু, আমি আসবো?
মানে আমি রঙ্গিলার বাড়ির লোক, ওর বাচ্চার ব্যাপারে কিছু কথা বলার জন্যই আপনার কাছে এসেছি। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনার মেয়ে ও বাচ্চা এখন সুস্থ আছে, আপনি চাইলে ওদের ছুটি করিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু আমি রঙ্গিলার বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে চাই না। মানে আপনি বুঝতেই তো পারছেন, ও মেয়ে, আর ওকে নিয়ে গিয়ে আমার কোনো লাভও হবে না। এ কি বলতে চাইছেন আপনি? আপনি জানেন আপনি কত বড় অন্যায়ের কথা বলছেন? এতে করে আপনার জেলও হতে পারে। আর আমি একজন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার হয়ে এরকম বেআইনি কাজ কিভাবে করব? আরে ডাক্তারবাবু, আপনি রেগে যাচ্ছেন কেন? সেই জন্যই তো আপনার কাছে আসা। এই নিন ধরুন, এই ব্যাগে টাকা ভর্তি আছে, আর যদি প্রয়োজন হয় আমি আরও দেব। আপনাকে শুধু রঙ্গিলার বাচ্চা যে মৃত হয়েছে এটা বলতে হবে, বাকিটা আমি বুঝে নেব। হেমলতা দেবীর দেওয়া টাকা ভর্তি ব্যাগ দেখে ডাক্তারটি লোভে পড়ে যায় ও সে হেমলতা দেবীর কথায় রাজি হয়ে যায়। এগুলো জানলায় দাঁড়িয়ে রঙ্গিলা সব কিছুই শুনছিল, কিন্তু তার শাশুড়ির উপরে কিছু বলার সাহস ছিল না। সেদিনের পর থেকে রঙ্গিলা তার মেয়েকে হারিয়ে আফসোসে পড়ে গিয়েছিল, আর তাই কারো ছেলে হওয়াকে নিয়ে খুশি তার মোটেও সহ্য হতো না। এসব কিছু শুনে পুলিশ বলে, হ্যাঁ রঙিলা ম্যাডাম, আমি আপনার কষ্টটা বুঝেছি, কিন্তু আপনি আইনেরও সাহায্য নিতে পারতেন। আর এই যে হেমলতা দেবী, আপনি কন্যা সন্তানকে হত্যা করে জঘন্য অপরাধ করেছেন। আপনারা সকলেই এখন আমার সঙ্গে থানায় চলুন। আপনি বিশ্বাস করুন অফিসার বাবু, আমি কাউকে হত্যা করিনি, আমি ওকে অনাথ আশ্রমে রেখে এসেছিলাম। সে আমি এখানে কিছুই শুনতে চাই না। আপনারা অপরাধ করেছেন, আপনাদের বিচার কোর্টে হবে। এই বলে পুলিশ অফিসারটি তাদেরকে ধরে নিয়ে চলে যায়। এরপর বিচারে রঙ্গিলাও তার চুরি করা বাচ্চাকে ফেরত দেয়, কিন্তু তারা অপরাধ করায় তাদের বেশ কয়েক মাসের জন্য জেল হয়। এরপর জেল থেকে বেরিয়ে রঙ্গিলাও তার বাচ্চাকে ফেরত পায়। এখন হেমলতা দেবী তার ভুল বুঝে গিয়েছিল, তাই সে রঙ্গিলার মেয়েকেও ভালোবাসত। অন্যদিকে রঙ্গিলাও তার মেয়েকে কাছে পেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।